সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গল্পের আসর শুরু করছি আজ। আমি ফকির সেলিম আর সঙ্গে আছেন সরকার কবিরউদ্দিন। সালাম, নমস্কার, হাই, হ্যালো। কবির ভাই, 2-3 দিন পরে আমরা আবার গল্প জি। করতে বসছি। তো বাংলাদেশের তো পলিটিক্যাল ডেভেলপমেন্ট অনেক বেশি। নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে, কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। বিএনপি প্রস্তুতি শুরু করেছে। জামাত এবং বাচ্চাদের মানে ছাত্রদের দল যেটি, তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে, কারণ তাদের দাবি যে তাদের সংস্কার এবং বিচার বিচার বলতে গত সরকারের যারা ছিল তাদের যেসব কর্মকাণ্ড সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত তারা বলতে পারছে না। এদিকে জুলাই সনদ মানে কি করবে সেটার প্রস্তুতি চলছে। এটা শুনলাম যে হয়েও গেছে। তো যাই হোক, ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, দেখা যাক কি হয়। আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কোন দিকে যাচ্ছে বা কি হবে? সেলিম হোসেন, আপনি গোড়াতেই যেটা বললেন যে গল্প গত দিনের মতন শুরু করছি। এটা গল্প, হ্যাঁ, গল্প বলতে পারেন আপনি, কিন্তু এ গল্প তো অনেক রক্তের বিনিময়ে বাস্তবায়িত হয়েছে, হঠাৎ করে হয়নি। ঠিক যেমন আজকে আমরা আমেরিকার নাগরিক, আমি, আপনি, আমাদের মতো আরো অনেকেই এক পেশার তাড়নায়, পেশার সুবিধের জন্য এদেশে এসেছিলাম এক সময়। এখন এদেশে বসবাস গেড়েছি, স্থায়ীভাবে এদেশেই আছি। এদেশের মতোই চিন্তা করি, ভাবি, ভবিষ্যতের কথা স্বপ্ন দেখি। এ দেশ প্রতিষ্ঠা হয়েছিল যাদেরকে নিয়ে, জি। যারা একসময় বিলেতে নানান রকমের উৎপীড়নের শিকার হয়েছিলেন বলে তারা মনে করতেন। সেই তাড়নায় একটা বোটে করে 170 জন বোধহয় জি। সম্ভবত ওই সংখ্যা এদেশের উপকূলে এসে ভিড়েছিলেন। তো এদেশের উপকূলে এসে ভেড়ার পরে যাদের মুখোমুখি এদেরকে হতে হয়েছিল, তাদেরকে একসময় আমরা আদিবাসী এখানকার। আদিবাসী ইন্ডিয়ান বলতাম। তো এখন রেড ইন্ডিয়ান কথাটা না, না, নো, নো, এখানে বলা যায় না। আমরা আমেরিকান ইন্ডিয়ান বলি আর কি, তাদেরকে আমেরিকান ইন্ডিয়ান বলি। এবং ওই অভিবাসীরা তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে কিভাবে খাদ্য অন্বেষণ করতে হয়, কিভাবে শিকার করতে হয় তীর ধনুক দিয়ে, এবং তারপরে কোন কোন গাছের কোন কোন শিকড় বাউল এগুলো খেয়ে কোন রোগ প্রতিরোধ করা যায় বা জি। রোগ নিরাময় করা যায় সেগুলো শিখে নিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। প্রয়োজনীয় যা কিছু শিখে নেওয়ার পরে তাদের বিরুদ্ধে বন্দুক তাক করেছিলেন। এবং তাদের যাদের দেশ ছিল এটা, তারা বন্দুকের সামনে তীর ধনুক নিয়ে সুবিধা করতে পারেন নাই, বলাই বাহুল্য। এবং আস্তে আস্তে তাদেরকে বর্ষতা স্বীকার করতে হয়েছিল। বর্ষতা স্বীকার মনে হয় না তারা করেছিলেন। যাই হোক, তাদেরকে এক পাশে করে কোণঠাসা করে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল, প্রায় দেওয়া হয়েছিল প্রায়। এখন তারা ইতিহাসের পাতাতেই শোভা পান, তার বেশি কিছু না। তো এই কথাগুলো এই জন্য বললাম যে আমরাও একসময় নানান উৎপীড়নের শিকার হয়েছি, নানান প্রতিকূলতার মুখোমুখি আমাদেরকে হতে হয়েছিল। তারপরে দুই বাংলার মানুষকে, যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে ওই যে তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা বাংলা ভেগে ভাগ করো, তার বেলা এই লর্ড কার্জনের সময়কার এই শ্লোক আমরা অনেক আওড়াই, অনেক কষ্ট পাই, কিন্তু তারপরেও আমরা ঠিক হতে পারছি না। কেন ঠিক হতে পারছি না আমি জানি না। না, আমরা কতগুলো বেসিক জিনিস আমার মনে হয় ঠিক মানে বুঝতে পারি না। যেমন শাসন, শাসন কার, কে শাসন করে? শাসন তো না, পরিচালন ব্যবস্থা। এটাই আমরা বলি যে পলিটিক্স। ঠিক আছে, আপনি পলিটিক্সই বলেন, রাজনীতি বলেন, কিন্তু রাজনীতি কথাটা কেন এলো? রাজা তো নাই, রাজনীতি কেন? তাই তো। তারপরে আমরা বলি যে শাব্দিক অর্থে রাজা নাই, কিন্তু দেশ শাসন করছে
প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হ্যাঁ, ওই রাজাই তো। পরিচালন ব্যবস্থাটা বলা যায়। জি। সেটা না বলে আমরা রাজনীতি বলছি। এখন এই রাজনীতি একটা শব্দ আছে আমাদের বাড়িতে, ছোটবেলা থেকে দেখেছি যারা কাজকর্ম করেন, রাঁধা-বাড়া করেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাদেরকে আমরা একসময় চাকর বলতাম। হুম। আমার মনে আছে আমাদের ছোটবেলায় আমাদেরকে বলা হয়েছিল যে চাকর বলবে না। কি বলবে? মফিজ ভাই। কি বলবে? রহিমা আপা, বা খালা। রহিমা খালা। এইভাবে বলতে হবে। এবং আমরা ওইভাবেই মানুষ হয়েছিলাম। এটা তো এবং পারিবারিক এদের কাছ শিক্ষা। থেকেই আমরা প্রাথমিকভাবে সৌজন্য কিভাবে দেখাতে হয়, কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়, এগুলো তাদের কাছ থেকেই শিখেছিলাম। নিশ্চয়ই। এবং আমি আজও এই রহিমা খালা কিংবা ইউসুফ ভাই, হুম। এদেরকে ইউসুফ ভাই, রহিমা খালা বলেই জানি। সম্বোধন করেন। এখনো পর্যন্ত তাদের কে আমরা তাদের কথা স্মরণ করি। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং তারপরে আমি বলতে চাই যে কিছু, কিছু শব্দের শাব্দিক আ ব্যাখ্যা আমাদেরকে বদলাতে হবে। হুম। শাসন কেন হবে? আমরা শাসন কিংবা ক্ষমতা ক্ষমতা কেন? ক্ষমতা কার? ক্ষমতা তো আমাদের। জনগণের, মানুষের। আমরা মানুষের ক্ষমতা। আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের যারা মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, নারী পুরুষ এবং অন্যান্য আ ধরনের নারী পুরুষও, জি, জি। যারা নারী বা পুরুষ কোনোভাবেই পদবাচ্য হন না, তাদেরকেও ইনক্লুড করে বলতে হবে যে আমরা সবাই মিলে ঠিক করছি যেটা, সেটা হচ্ছে আমাদের শাসনতন্ত্র। শাসনতন্ত্র কেন বলছি আমরা? আমরা হুম। পরিচালনতন্ত্র বলতে পারতাম, পরিচালন ব্যবস্থা গঠনতন্ত্র। বলতে পারতাম, বলি না। অবশ্যই। কিন্তু শাসন ব্যবস্থা যখনই বলি, তখনই মনে হয় যেন একজন কেউ মুগুর নিয়ে খাড়া হয়ে গেছে। ক্ষমতার বিষয়টা তখন হ্যাঁ, চলে আসে। ক্ষমতা ব্যবস্থা চলে আসে। অনেকে বলেন যে আ ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন এদেশে আসে, তখন ব্রিটিশরা ১ম এ শিখেছিল যে বাড়িতে যে ছেলেটি কাজ করে বা যে ভদ্রলোক কাজ করেন বা যে মহিলা কাজ করেন, তাকে বলতে গেলে বলতে হবে যে ১ কাপ চা করে দাও। তো তারা তো ১ কাপ চা করে দাও এটা বলতে পারে না। বলে চা কর। চাকর। চা কর, অনেকে বলেন যে ওইখান থেকে চাকর শব্দটা এসছে। তো যেখান থেকেই আসুক, এখন তো বর্জন করতে হবে চাকর। এখন বলতে হবে যে তাহলে তো ভাই আমার বাড়িতে যিনি আছেন, যে মহিলা আছেন বা যে পুরুষ আছেন, তিনি আমার সহযোগী, আমাকে সহযোগিতা করেন এবং তার বিনিময়ে কিছু খাদ্য সামগ্রী পান এবং কিছু অর্থ সম্পদ লাভ তাহলে করেন। চাকরি শব্দটাও ওই চাকর থেকে এসছে। হয়তোবা, আমি জানি না। কিন্তু শাসনটা ডেফিনিটলি ওইখান বদলানো থেকে দরকার। এসেছে। হুম। যে শাসন করব আমি। শাসন কেন করবেন? যে ক্ষমতা আমার। আমি ভোট দেওয়া মানে হচ্ছে আমি সম্মতি দিলাম যে আমি অমুক বাহাদুরকে আমার এই প্রতিনিধি দেশটা চালানোর ইয়ে দিলাম, ম্যান্ডেট দিলাম। ম্যান্ডেট দিলাম। রাইট। তো এই ম্যান্ডেট মানে হচ্ছে রায়। রায় হুম। বলুন আপনি। কিন্তু ক্ষমতা কেন? হুম। ক্ষমতা কেন এবং শাসন কেন? পরিচালনার ব্যবস্থা বলা যায়। এইজন্য যে এই কথাগুলোর মধ্যে দিয়েও এক ধরনের একটা অনুভূতি প্রকাশ পায়। এক ধরনের আ মানে মনোভাব প্রকাশ পায়। যে মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনাকে একটা গল্প বলি আমি। আ ২০০ বছরের আগের কথা, আমেরিকার কথা। একবার হয়েছিল কি, আ তখন তো আমেরিকা অনেক দূর-দূরান্তের বিভিন্ন অংশ বিভক্ত ছিল। মানে এক জনপদ থেকে আরেক জনপদে যেতে কয়েকদিন সময় লাগতো। হুম। এবং ওই সময়টা ছিল ঘোড়ার পিঠে অথবা পায়ে হেঁটে। অথবা নৌকায়। এবং হ্যাঁ, ১০০-১৫০ মাইল দূরে। হুম। একটি গ্রামের ২ টি ছেলে পরস্পর বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা একদিন জঙ্গলে গিয়ে সুরাপান করছিল। স্থানীয় মদ বা তাড়ি বা এই যাই বলেন আপনি। তখন তো তাড়িই ছিল, তাড়ি জাতীয় জিনিস। এগুলো খেয়ে খুব ঘনিষ্ঠ বন্ধু। তাদের কুকুর নিয়ে ওখানে বসে তর্ক করতে, করতে দুজনের মারামারি হয়ে যায়। হুম। মারামারি হয়ে গেলে পরে একজন মারা যায় আর একজন মারা যায়নি। গ্রামের লোকজন যখন খবর পেল ঘটনা সম্পর্কে, তখন তারা খুঁজে বার করলো ওই দুজনকে। বার করে নিয়ে
তারপরে এখন থানা ছিল তখন 150 মাইল দূরে। আরে বাবা। থানার সঙ্গে যোগাযোগ করার বা পুলিশের সঙ্গে যোগাযোগ করার কোনো অবকাশ ছিল না। হুম। তখন গ্রামের সবাই মিলে একটা সভা করে আইন ব্যবস্থা খাড়া করে বিচার করলো। বিচার করে বলল যে দুজন যখন ঘনিষ্ঠ বন্ধু ছিল, জীবিতকালে ঘনিষ্ঠ বন্ধু ছিল, এখন দুজনকে একসঙ্গেই মাটি দিতে হবে। না, যে কিন্তু মারা তো একজন গেছে। মারা গেছে একজন, কিন্তু দুজনকেই সমাহিত করা হবে। আচ্ছা। তার মানে যে মারা গেছে তাকে তো করা হবেই, তার সঙ্গে যে মারা যায়নি তাকেও সমাহিত করা হবে। তো এইটা করে তারা দুজনকে সমাহিত করলো। তো করে তারা চলে গেল। 3-4 দিন পরে তারা এসে দেখলো যে তাদের যে কুকুরটা ছিল, হুম। ওই কুকুরটা ওই কবরের পাশে এসে মারা গেছে। মানে ওই কুকুরটা পর্যন্ত বুঝতে পারলো যে আমাদের সঙ্গী যারা ছিল তারা এখানে সমাহিত হয়েছে, আমি কোথায় যাব, আমিও এদের সঙ্গে আছি। তখন তারা কবর খুঁড়ে ওই মাটির নিচেই কুকুরকেও সমাহিত করলো। তো এই গল্পটার যে ইয়ে মূল বক্তব্য সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে সমানভাবে সৎভাবে বসবাস করতে চাই, বসবাস করব, এই কারণে যে আমরা মানুষ নামে পরিচিত। কিন্তু আমরা ওই কুকুরের কাছ থেকেও কোনো শিক্ষা নিচ্ছি না। শিক্ষা নিচ্ছি না। হুম। কেন? এইখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। শুধু বিচার মানে নির্বাচন করে একজন ভোটাভুটি করে একটা ক্ষমতা বদল হলে সবকিছু বদলে যাবে সেটা না, ভাবার কোনো অবকাশ নাই। মানসিকতার পরিবর্তন করতে মানসিকতার হবে, পরিবর্তন করতে মানবিকতা হবে। আনতে হবে হ্যাঁ, ভেতরে, এবং সেইভাবেই সবকিছু করতে জি হবে। জি। আহ, কিন্তু